জুলাই আগস্ট হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। অভ্যুত্থানের পরও কারা হেফাজতে একই হারে মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলেও অস্বীকার অধিদপ্তরের। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি মানবাধিকার সংগঠনের। আমার ভাইটা ফিরে আসবে না, আর হাজার কাটলো হাজার ভিডিও করলে আমার ভাই ফিরে আসবে না। কৃষি জমি রক্ষায় দিতে হলো প্রাণ, মাটি কাটতে বাধা দেওয়ায় রাজশাহীতে যুবককে এক্সকাভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ, চালক আটক, বিচার দাবি স্বজনদের। সমুদ্র পথে ইউরোপে পাড়ি জমানো অবৈধ অভিবাসীর ৩০% বাংলাদেশি। অর্থনীতি ও কূটনীতির জন্য হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। জনশক্তি রফতানিকে স্বচ্ছ ও দালাল মুক্ত করার তাগিদ। এবং ট্যারিফ জটিলতার মধ্যেও যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রফতানি। ৫ মাসে বাংলাদেশ থেকে গেছে $৩.৫ বিলিয়ন পণ্য। চীন ভারতের আধিপত্যে পিছিয়ে পড়েছে ইউরোপের বাজারে। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসেন। জুলাই আগস্ট হত্যা মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ অভিযোগ দাখিল করা হয়। বাকি আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দল ও সাংগঠনিকভাবে হত্যাযজ্ঞের উস্কানি পরিকল্পনা প্রচারণার অভিযোগ আনা হয়েছে। এদিকে জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। ট্রাইব্যুনাল ১-এ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। গত ৭ ডিসেম্বর বিচার শুরুর আবেদন জানিয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন। মামলায় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়। এদিকে চাংখারপুলের ৬ জনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল কাদের সহ যে ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আজকে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে, প্রসিকিউশন সেটি দাখিল করেছে এবং তারই উপরে এখন শুনানি চলছে। আদালত অভিযোগটি আমলে নেবেন কি নেবেন না সে বিষয়ে শুনানি চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আদালতের সিদ্ধান্তটি জানতে পারবো। মামলার প্রসিডিং হচ্ছে যে অভিযোগ আমলে নেওয়ার পরে আদালত যদি বা ট্রাইব্যুনাল যদি মনে করেন যে অভিযোগ আমলে নেওয়ার মতো আনুষ্ঠানিক অভিযোগে উপাদান রয়েছে, তখন ট্রাইব্যুনাল সেটি আমলে নেবেন এবং আমলে নেওয়ার পরে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন। এখন সেইটিরই শুনানি করছে প্রসিকিউশন এবং প্রসিকিউশনের তরফ থেকে গাজী এম.এস. তামিম শুনানি করছেন, সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম। এবং যে ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এই ৭ জনই কিন্তু পলাতক রয়েছেন। ৭ জনের পরিচয় হিসেবে বা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আনা হয়নি। জুলাই আগস্টের আন্দোলন চলাকালে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন যেমন যুবলীগ এবং ছাত্রলীগ তারা যে হত্যাযজ্ঞে চালিয়েছে বা হত্যাযজ্ঞে উস্কানি প্ররোচনা দিয়েছে, সকল দায়ভার এই ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসির তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আলী আরাফাত তিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন এবং একই সঙ্গে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, তারপরে হচ্ছে যুবলীগের সেক্রেটারি মাইনুল ইসলাম খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং সেক্রেটারি ইনান। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না আনলেও জুলাই আগস্টের আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে অন্যায়গুলো করেছে, যে অপরাধগুলো করেছে, সেই অপরাধের সকল দায় এই ৭ জনের বিরুদ্ধে আনা হয়েছে। আর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১-এ আরেকটি মামলার আদেশের দিন ধার্য রয়েছে। সেটি হচ্ছে যে জয়েন্ট ইন্টারোগেশন সেল ডিজিএফআই নিয়ন্ত্রণাধীন জিআইসি সেলে নিয়ে গিয়ে ২৬ জনকে গুম করা, নির্যাতন করা, যদিও তারা পরবর্তীতে ফেরত আসেন, তারা জীবিত আছেন এবং তাদের অভিযোগের প্রেক্ষিতেই এর মধ্যে ১১ জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তা এবং শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর বিচার শুরু হবে কিনা সে বিষয়ে আদেশ দেবেন আজকে ট্রাইব্যুনাল। এবং এই মামলায় ৩ জন সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন, তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই মামলারও অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ছিল মূলত ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সময় সংবাদে আরও থাকছে।
অবৈধ বাস সার্ভিস বন্ধ সহ 3 দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। কুমিল্লা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। রাতে বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। রাজশাহীতে মাটি কাটতে বাধা দেয়ায় যুবককে এক্সকাভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বুধবার রাতে ধুরিল উপজেলার বড় পালসা গ্রামের মাঠে এক্সকাভেটর দিয়ে পুকুর খনন করছিল পাশের ভীমনগর গ্রামের মমতাজ আলীর ছেলেরা। কৃষিজমি রক্ষায় স্থানীয়দের সঙ্গে জুবায়ের বাধা দেয়। এক পর্যায়ে অভিযুক্তরা এক্সকাভেটর দিয়ে স্থানীয়দের ঠেকাতে গেলে এক্সকাভেটরের নিচে পড়ে গুরুতর আহত হন জুবায়ের। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পরিবারের দাবি এক্সকাভেটর চাপা দিয়ে হত্যা করা হয় জুবায়েরকে। এ ঘটনায় চালক আব্দুল হামিদকে আটক করেছে পুলিশ। ভেকুর যে মাথাটা আছে সেটা দিয়ে আঘাত করাতে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আমরা একজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, ভেকুর একজন ড্রাইভারকে। তো সেই ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আরেকজনকেও গ্রেপ্তার করতে সক্ষম হব এবং আইনি প্রক্রিয়া আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। সময় সংবাদে আরও থাকছে। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপেও অপ্রতিরোধ্য পিএসজি। গোলরক্ষক মাত্রেই সাভানভ বীরত্বে পেনাল্টি শুটআউটে ফ্লামেঙ্গোকে হারিয়ে চ্যাম্পিয়ন লুই এনরিকের দল। এবার বাণিজ্যের সংবাদ। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানি বাড়িয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। চলতি অর্থ বছরের 5 মাসে 3% প্রবৃদ্ধি হিসাবে রফতানি হয়েছে 3.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। যুক্তরাজ্য ও কানাডায় সমান তালে রফতানি বাড়লেও চীন ভারতের আধিপত্যে পিছিয়ে পড়ছে ইউরোপের পাশাপাশি অপ্রচলিত বাজারে। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চরম অনিশ্চয়তায় শুরু করা 2025-26 অর্থ বছরের মাঝামাঝিতে এসে অনেকটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতার কারণে আটকে যাওয়া অর্ডারগুলো আবারও ফিরে আসায় বেড়েছে রপ্তানি আয়। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 3.22 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক, যা আগের অর্থ বছরের এই সময়ে ছিল 3.12 বিলিয়ন মার্কিন ডলার। ট্যারিফের যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে সেই অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বায়াররা আবার নতুন করে আমাদেরকে অর্ডার দিচ্ছে। আমরা আশা করতেছি পরবর্তী প্রান্তে গিয়ে এটা আরও বৃদ্ধি পাবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে 7.91 বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে চলতি অর্থ বছরে রপ্তানি হয়েছে 7.83 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। অপ্রচলিত মার্কেট, যেটা আমরা লাস্ট ইয়ারে 16% পর্যন্ত আমাদের গ্রোথ ছিল, সেটা এখন কমে আবার 10-এর মধ্যে চলে আসছে। তদ্রূপ ইউরোপও কিন্তু ওরা এক্সপোর্টটা, আমাদের মার্কেটটা ওরা এখন ধরে নিচ্ছে। এদিকে যুক্তরাজ্যের বাজারে 3% প্রবৃদ্ধি হিসেবে 1.84 বিলিয়ন এবং 6.51 প্রবৃদ্ধিতে কানাডায় 554 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি আয় বাড়িয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমাদেরকে ওভারকাম করতে গেলে আমাদের এখানে আমাদের পারিপার্শ্বিক যত কস্ট আছে এই কস্টগুলোকে আমাদেরকে মিনিমাইজ করে সরকার অনেক পলিসিগত সাপোর্ট আমাদের দরকার। 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের 39.34 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। অবশ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 20% হারে শুল্ক আদায় করা হয়। চীন এবং ভারতের ক্ষেত্রে তা আরও অনেক বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীতে দোতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে নগরীর চকবাজারের তালপট্টি এলাকার একটি মার্কেটে আগুন লাগে। স্থানীয়রা নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে মার্কেটের একতলার বেশ কিছু অংশে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ভবনের পাশের ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। অবৈধ বাস সার্ভিস বন্ধ সহ 3 দফা দাবিতে কুমিল্লা থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা মালিক সমিতি।
সকাল থেকে নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা চাঁদপুর সড়কের আইডি পরিবহন চলাচল বন্ধের দাবিতে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবহন নেতারা জানান 2023 সালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়ে কুমিল্লা চাঁদপুর রুটে আইডি পরিবহন চলাচল শুরু করে। কুমিল্লা থেকে রুট পারমিট না পেলেও পরিবহনটি তাদের বাস টার্মিনাল ব্যবহার করতে চায়। মালিক সমিতি বাধা দিলেও তা মানেননি, তাই সারা দেশের 40টি রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক নেতারা। দেশে বেড়েছে জেল হেফাজতে মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান বলছে 24-এর গণ অভ্যুত্থানের আগে গড়ে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, অভ্যুত্থানের পরও সেই সংখ্যা অনেকটা একই। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গণ অভ্যুত্থানের পর 15 মাসে কারা হেফাজতে মারা গেছেন 112 জন। বেশিরভাগের পরিবারের অভিযোগ চিকিৎসায় অবহেলায় মারা গেছেন তাদের স্বজন। তবে ঢাকা মেডিকেল ও কারা অধিদপ্তরের দাবি, অবহেলার কোনো সুযোগই নেই। হেফাজতের মৃত্যু মানবাধিকারের লঙ্ঘন জানিয়ে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি বিভিন্ন সংগঠনের। মাসুদুর রহমানের রিপোর্ট। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ 29 নভেম্বর রাতে কারা হেফাজতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোনালী ব্যাংকের 10.5 কোটি টাকা আত্মসাতের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন তানভীর। দীর্ঘদিন ধরে কিডনির রোগ, ডায়াবেটিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় অসুস্থতা বেড়ে গেলে কেন্দ্রীয় কারাগার থেকে সেদিন বিকেলে ঢামেক হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। তানভীরের ভাইয়ের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই মারা গেছেন তার ভাই। চিকিৎসা দিচ্ছে না, এত অসুস্থ মানুষ হাই সিকিউরিটিতে ফালাই লাগছে, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, হাই সিকিউরিটিতে আরো অত্যাচার করে মারছে। ঢাকা উত্তরের মনোয়ারা মজলিস নামের এক নারী কারা হেফাজতে গত 26 নভেম্বর ঢাকা মেডিকেলে মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগে কাশিমপুর মহিলা কারাগার থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে 2 দিন রেখে ঠিকমতো চিকিৎসা না দিয়ে তাদের জানানো হয়। কিডনির সমস্যা ছিল, হাসপাতালে চিকিৎসা আমরা করাইছি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গণ অভ্যুত্থানের পর গত 15 মাসে 112 জন কারা হেফাজতে মারা গেছেন। চলতি মাসের 11 মাসেই যে সংখ্যা 95 জন, যেখানে 2024 সালের 12 মাসে ছিল 65 জন। গত 5 বছরে হেফাজতে মৃত্যুর সংখ্যা 412। কারা হেফাজতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন বেশিরভাগই মারা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত সেপ্টেম্বরে সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যুর আগে এই পুরনো ছবি ফেসবুকে ভাইরাল হয়। অসুস্থ বন্দির মানবাধিকার নিয়ে ওঠে প্রশ্ন। ঢামেক পরিচালকের দাবি, কারাগার থেকে আসা বন্দীদের চিকিৎসায় অবহেলার সুযোগ নেই। ডিভিশন প্রাপ্ত না হয়েও অনেকে ডিভিশনের সুযোগ সুবিধার দাবি করে, সেটা না পেলেই অভিযোগ করে। ডিভিশন প্রাপ্ত না, তো সেই ডিভিশন প্রাপ্ত আসামি যে সুবিধা পায় সেই সুবিধাটা সে ক্লেম করে, তখন সেটা আমরা তাকে দিতে পারি না। থাকার দরকার নেই, কিন্তু সে থাকতে চায়, তার অ্যাটেন্ডেন্টরা রাখতে চায়। যখন আমরা রাখি না, তখন তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করে। তবে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, কারাগারের চিকিৎসায় 141 জন আবাসিক ডাক্তারের মধ্যে আছে মাত্র 2 জন, নেই পর্যাপ্ত আইসিইউ। এসব কারণে অসুস্থ বন্দীদের নিতে কোনো কোনো ক্ষেত্রে বেশি সময় লাগলেও অবহেলার সুযোগ নেই। অভিযোগ পেলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। ইমার্জেন্সি ক্রিয়েট হয়, তো ইন মোস্ট কেসেস আমরা তখন ডক্টরকে আমরা কারাগারে পাই না, তখন আমাদেরকে রাশ করতে হয় টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। অনেক ক্ষেত্রে এটার জন্য একটা হয়তোবা সমস্যার সৃষ্টি হয়, অথবা মৃত্যুর আপনি যে সংখ্যাটা বললেন এরকম হচ্ছে। তো এটা আসলে আমরা অনেক দীর্ঘদিন ধরে আমরা চাহিদা করছি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোঅর্ডিনেশন করছি স্বাস্থ্যসেবা অধিদপ্তরের সাথে। প্রতিটা তদন্ত হয় এবং যদি এর মধ্যে যদি কারো গাফিলতি পাওয়া যায় ইন দ্য প্রসেস, এটাও আমরা কিন্তু আইডেন্টিফাই করি এবং তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসি। মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী বলছে, 24-এর অভ্যুত্থানের আগেও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল উদ্বেগজনক। অভ্যুত্থানের পরও পরিস্থিতি বদলায়নি। অভ্যুত্থানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকেই তো কমপ্লিটলি ভায়োলেট করা হচ্ছে এবং গত সরকারের যে যত অত্যাচার, দুর্নীতি এবং তার যে মানবাধিকার লঙ্ঘন, তার কারণেই তো আমরা গত সরকারকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছিলাম। এই সরকার আসার পরে আমরা এমন কিছু দেখছি না যেটা আসলে আগের সরকার বলতে পারি একটা পরিবর্তনের টেস্ট আমরা পাচ্ছি না। পাশাপাশি কারাগারে মানবাধিকার সংগঠনগুলোর নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করতে হবে বন্দীদের মানবাধিকার নিশ্চিতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতির কঠিন সময়েও বড় ভরসা প্রবাসীরা। রেমিটেন্স পাঠিয়ে সচল রাখেন অর্থনীতির চাকা। কিন্তু একজন শ্রমিকের বিদেশ পৌঁছানোর আগের পথটা যেন এক দীর্ঘ সংগ্রাম। দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ক্ষয় হয় সময়, অর্থ, ভাঙে স্বপ্ন। সামাজিক মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত থাকার অভিযোগ সেই অভিবাসীদের। ধীরগতির অভিবাসন প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় ভরা বলে দাবি শ্রমবাজার রক্ষা আন্দোলনের। এই পরিস্থিতিতে জনশক্তি রফতানিকে স্বচ্ছ ও দালানমুক্ত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জিনাতারা জশোয়ার রিপোর্ট।
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ফলাফল শূন্য, এরপর আবার ফিরে যাওয়া। দারিদ্রতার কষাঘাত থেকে বাঁচতে ধার দেনা করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন ফাহিম ও রাতুল। অনেকগুলো ধাপ পার হয়ে ভিসা পেলেও মিলছে না বিএমইটির ছাড়পত্র। দিন যত পার হচ্ছে জেকে বসছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা। 2 মাস হয়েছে ভিসা পাইছে, এখনো পর্যন্ত ম্যান পাওয়ার পাচ্ছি না। ভিসার মেয়াদ চলে গেলে তো আমরা তো গরিব মানুষ, ঋণগ্রস্ত হয়ে যাব। যতবারই আসি আইসা শুধু ঘুরে চলে যাই, কিন্তু কোনো সঠিক কোনো তথ্য পাই না। আমার তো এখানে অবৈধ কিছু নাই, আমার তো ম্যান পাওয়ার না দেওয়ার কোনো কারণ দেখতেছি না। কিন্তু এমন শঙ্কা, অনিশ্চয়তা, চ্যালেঞ্জ পাড়ি দিয়ে যখন অভিবাসন প্রত্যাশীরা পৌঁছান তাদের স্বপ্নের গন্তব্যে, তারাই হয়ে যান রাষ্ট্রের সেই সোনার ডিম পাড়া হাঁস, যাদের আয়ে গতি পায় অর্থনীতির চাকা। যদিও সম্মান আর অধিকারের প্রশ্নে বরাবরই উপেক্ষিত তারা। আমাদের টাকা দিয়ে দেশ চলে, তাহলে আমাদের দাবি সরকারের কাছে এটাই যে আমাদেরকে যাতে পেনশনের ব্যবস্থা করে অতিবিলম্বে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, প্রবাসীরা সফরে যাওয়ার টাইমে বাংলাদেশ এয়ারপোর্টে কোনো প্রকার যেন হয়রানি না হয়। কোম্পানিতে কিছু নাই, ইন্স্যুরেন্স যেমন আমারও নাই ইন্স্যুরেন্স, এদেরও কিছু নেই, যে আজকে কোনো দুর্ঘটনা ঘটে মানে একবারে ডেড বডি। পরিসংখ্যান বলছে গেল বছরের তুলনায় 2025 সালে বেড়েছে প্রবাসী কর্মীর সংখ্যা, গেল 5 অর্থ বছরে বেড়েছে রেমিটেন্সও। দেশের অর্থনীতিতে যাদের এত অবদান, সেই জনশক্তি রফতানিতে কেন এত অস্বচ্ছতা, এত জটিলতা, হয়রানি, এমন প্রশ্ন স্বয়ং বায়রা নেতাদের। আমাদের সৌদি অনেক বড় একটা শ্রমবাজার, এই শ্রমবাজারটা আমরা বিভিন্ন বাধার কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা আগাতে পারতেছি না। আন্তর্জাতিক অভিবাসন দিবসে অভিবাসন খাতে জটিলতা দূর করে স্বচ্ছতা নিশ্চিত ও দালালের দৌরাত্ম্য কমানোর তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। শ্রমিকদেরকে আমরা বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমাদের যে প্রক্রিয়াটা আছে সেটাকে দ্রুত করতে হবে, সহজীকরণ করতে হবে। তাদেরকে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে একটা আর্থিক সহযোগিতাও দেওয়া যেতে পারে। মাসের পর মাস ধরে বিএমইটিতে ছাড়পত্রের অপেক্ষায় আছেন বহু অভিবাসন প্রত্যাশী। এর মাঝেই 2025 সালের 16 ডিসেম্বর পর্যন্ত বিদেশে গিয়েছেন 10,71,395 জন কর্মী, যাদের বেশিরভাগই গিয়েছেন নির্মাণ শ্রমিক হিসাবে এবং জিনিসপত্র ওঠানামার কাজে। তাই তো খাত সংশ্লিষ্ট সকলে বলছেন, হাড় ভাঙা এই শ্রমের মর্যাদা দিক রাষ্ট্র, সহজ হোক অভিবাসীদের জীবন এবং অভিবাসন প্রক্রিয়া। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। পরিবার ও দেশের অর্থনীতির হাল শক্তভাবে ধরতে যেমন বৈধ পথে যাওয়া প্রবাসীর সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে অবৈধ পথে বিদেশগামীদের সংখ্যাও। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য, সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমানো মোট অবৈধ অভিবাসীর 30% বাংলাদেশি। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ অভিবাসন শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, দেশের অর্থনীতি ও কূটনীতির জন্য হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দালালের আশ্বাস আর স্বপ্নের মোড়কে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা। এই নৌকাগুলো শুধু মানুষ বহন করে না, বহন করে অনিশ্চয়তা আর মৃত্যুর সম্ভাবনা। অবৈধ উপায়ে প্রবাসে গিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে থমকে যায় জীবন, নিঃস্ব হয় বহু পরিবার ও ভিটেমাটি। কারো স্বপ্নবন্দী হয় কফিনে, বিদেশের মাটি না ছুঁয়েই দেশে ফেরে নিথর দেহ। বিমানবন্দরে স্বজনদের কান্না আর আহাজারি যেন প্রশ্ন তোলে এই মৃত্যুর দায় কার। হিসেব বলছে, সমুদ্রপথে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীর সংখ্যায় পুরো বিশ্বকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ। মোট অবৈধ অভিবাসীর 30%ই বাংলাদেশি। কোনো মতে পৌঁছাতে পারলেও শেষ রক্ষা হয় না অনেকেরই। ভুয়া কাগজপত্র কিংবা ভিসা জটিলতায় প্রতি বছর ভিনদেশে কারাবন্দী হয় অসংখ্য বাংলাদেশি। ভাগ্য অনুকূলে থাকলেও সামাজিক অপমান, ভাঙা স্বপ্ন আর তীব্র হতাশাকে সঙ্গে নিয়েই দেশে ফেরেন তারা। নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন বয়ে বেড়ান আজীবন। আবার বৈধ কাগজপত্র থাকলেও অদক্ষতার কারণে শূন্য হাতে অনেককে দেশে ফিরতে হয় জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যখন অভিবাসন প্রক্রিয়ার পথ অবৈধ হয় তখন শুধু মানবিক সংকটই নয়, তা রাষ্ট্রীয় ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তোলে। সব সরকার আমলে এই উন্নয়নের গল্প, তা আপনি যদি এতই উন্নয়ন করেন, আপনার দেশের লোকজন সারা পৃথিবীর মধ্যে প্রথম কেন সাগর পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য? তার মানে কোথাও এই উন্নয়নের গল্পের সংকটটা রয়েছে। এবং এই লাভগুলো যখন বিদেশে যায়, সে যেহেতু অনিয়মিত থাকে, অবৈধ থাকে, কাগজপত্র ঠিক থাকে না, সে কিন্তু আয় করলে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারে না। অবৈধভাবে গিয়ে যে সে যে কাজ পাচ্ছে তাও না, তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। আবার বৈধ পথে যারা যাচ্ছে গিয়ে দেখা যায় তাদের ওই কোনো কোম্পানি নাই, তার মানে গেছে কিন্তু বৈধ পথে, কিন্তু বৈধ পথে গিয়ে যে প্রমিসটা করা হয়েছিল যে কাজটা সে পাবে, যে সেটা তাকে দেওয়া হয় না, এবং যার কারণে কি হচ্ছে, সে তার
ভালনারেবল শিকার হচ্ছে। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও বৈধ অভিবাসনের পথ সহজ না করলে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অদক্ষ শ্রমিককেও তারা দক্ষ হিসাবে দেখতে চাচ্ছে, অ্যাটলিস্ট যেন তারা ল্যাঙ্গুয়েজটা জানে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকে পশ্চিমাদের পাগলামি হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে যদি কূটনৈতিক সমাধান না আসে তবে সামরিক পথেই লক্ষ্য পূরণ করা হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। ইউরোপীয় নেতারা প্রায় দাবি করেন যে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও রাশিয়া যে কোনো সময় হামলা করতে পারে। এবার এ দাবির কড়া ভাষায় জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়ার বিষয়ে পশ্চিমাদের আহ্বানকে হাস্যকর ও মিথ্যা বলে কটাক্ষ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে পুতিন দাবি করেন, মস্কো কূটনীতির মাধ্যমে যুদ্ধের মূল সমস্যার সমাধান করতে চায়। তার ধারণা, যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় প্রস্তুত রয়েছে। তবে তিনি এও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধে কূটনীতির মধ্য দিয়ে সমাধান না আসলে সামরিক পথে লক্ষ্য পূরণ করা হবে। রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন, গেল 1 বছরে ইউক্রেনের প্রায় 300টি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। পরিস্থিতি যতই কঠিন হোক, শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে এসেছে রাশিয়া। তবে সেই সুযোগগুলো কাজে লাগানো হয়নি, আর এর সম্পূর্ণ দায় ইউরোপীয়দের। তারা ভেবেছিল শক্তি প্রদর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলা যাবে। আজও আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক লাভজনক ও সমান ভিত্তির সহযোগিতার পক্ষে আছি। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার ফল দেখেই বোঝা যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট সত্যি শান্তি চান কিনা। এদিকে স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষায়, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। ইউক্রেন যুদ্ধের অর্থায়ন নিয়ে বড় সিদ্ধান্তের পথে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপে জব্দ করা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় 21,000 কোটি ইউরো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও বেলজিয়াম, ইতালি ও কয়েকটি দেশ আইনি জটিলতা নিয়ে আপত্তি তুলেছে। ইউরোপীয় কমিশনের প্রধান জানান, আগামী 2 বছরের জন্য ইউক্রেনকে অর্থায়নের সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্টে 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রুশ তেল আমদানিও ধাপে ধাপে বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল পিএসজি। গোলরক্ষক মাতফেই সাভানভ বীরত্বে টাইব্রেকারে ফ্লামিঙ্গোকে হারিয়ে এক মৌসুমের 6ষ্ঠ শিরোপা ঘরে তুলল লুই এনরিকের দল। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে বাঁধ ভাঙা উদযাপন পিএসজির। এক মৌসুমে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ 1, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপের পর ক্লাব ইতিহাসে প্রথম ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি। 2009 সালে বার্সেলোনার পর ইউরোপের দ্বিতীয় ক্লাব হিসেবে এক মৌসুমে 6ষ্ঠ শিরোপা জিতল পিএসজি। এই উদযাপন, এই আবেগে ভেসে যাওয়ার সবকিছুই তো তাদেরই মানায়। উল্লাসের গর্জন জানান দিয়েছে নতুন মৌসুমে আরও আগ্রাসী হয়ে ওঠার। এর আগে আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের চ্যাম্পিয়নদের বিপক্ষে আগ্রাসী হয়ে খেলে পিএসজি। এবছর ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের আরেক ক্লাব বোতাফোগোর কাছে স্বপ্ন ভেঙেছিল ফরাসি ক্লাবটির। সেই তিক্ত স্মৃতি নিয়েই সতর্ক হয়ে খেলে তারা। 60% বল দখলে রেখেও গোলের দেখা পাচ্ছিল না লুই এনরিকের দল। অবশেষে 38 মিনিটে খিচা কাভারস্কাইয়ার গোলে লিড নেয় পিএসজি। বিরতির পর সমতায় ফেরে ফ্লামেঙ্গো। 62 মিনিটে মার্কিনিউসের ফাউলের সুবাদে পেনাল্টি পায় কোপা লিবার্তাদোরেস জয়ীরা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ইতালির মিডফিল্ডার জর্জিনহো। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও 1-1 গোলের সমতায় শেষ হয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নিজেদের প্রথম 2 শটেই গোলের দেখা পায় পিএসজি ও ফ্লামেঙ্গো। এরপর সাউল নিগেসের শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন সাফোনভ। মাত্রই ব্যালন ডিওরের পর ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় করেন উসমান দেমবেলে।
ফরাসি তারকার কাছে সমর্থকদের প্রত্যাশাও ছিল পাহাড় সমান, তবে টাইব্রেকারে উড়িয়ে মেরে হতাশ করেন তিনি। দ্বিতীয় শটে ফ্ল্যামেঙ্গোকে হতাশ করেন সাফোনভ, পিএসজিকে এগিয়ে নেন নুনো মেন্দেস। তৃতীয় শটে ব্রাডলি বার্কোলাকে হতাশ করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন ফ্ল্যামেঙ্গো গোলরক্ষক, তবে বুক চিতিয়ে আস্থার প্রতিদান দিয়ে গেছেন সাফোনভ। নিয়মিত গোলরক্ষকের ইনজুরিতে পাওয়ার সুযোগটা লুফে নিয়ে 2-1 গোলের জয়ে পিএসজিকে উপহার দিলেন এক মৌসুমে ষষ্ঠ শিরোপা। পারভিন আক্তার, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগে আমলে নিলেন ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি। গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। অভ্যুত্থানের পরও কারা হেফাজতে একই হারে মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলেও অস্বীকার অধিদপ্তরের। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি মানবাধিকার সংগঠনের। আমার ভাইটা ফিরে আসবে না, আর হাজার কাটলো হাজার ভিডিও করলে আমার ভাই ফিরে আসবে না। কৃষি জমি রক্ষায় দিতে হলো প্রাণ, মাটি কাটতে বাধা দেওয়ায় রাজশাহীতে যুবককে এক্সকাভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ। চালক আটক, বিচার দাবি স্বজনের। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। অর্জিতা সেদিন আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।